আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নেওয়ার দায়ে শেখ হাসিনার বোন শেখ রেহানাকে 7 বছরের জেল দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আসামিদের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত। এ রায় দেন। সাদিয়া কানিজের সহায়তায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট জালিয়াতির 4র্থ মামলার রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করে আদালত। সকাল থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পুলিশ বিজিবির কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়। সকালে আদালতে হাজির করা হয় এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে। সব আসামির বিরুদ্ধে দুদকের অভিযোগ প্রমাণিত হওয়ায় বেলা 11:15টায় শেখ রেহানাকে 7 বছর, তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও শেখ হাসিনা সহ বাকি 15 আসামিকেও 5 বছরের করে জেল দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। শেখ হাসিনা সহ আরও 14 জন আসামিকে 5 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের দণ্ড। টিউলিপ সিদ্দিকী তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে মা ও বোনের নামে প্লট বরাদ্দ নেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এই বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব সালাউদ্দিন সহ 2 জন আদালতে সাক্ষী দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার খালাকে এই কথা বলেই প্রভাবিত করেছিলেন যে যেহেতু আপনি 3টি প্লট নিয়েছেন, আমার মা এবং ভাই বোনদেরকেও 3টি প্লট দিতে হবে। এই বিষয়গুলা আমরা গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে। দুর্নীতিবাজ ও তাদের সহায়তাকারীরা সবাই অপরাধী। ভবিষ্যতে ক্ষমতাধর ব্যক্তিদের জন্য এই রায় বড় বার্তা বলে জানিয়েছে আদালত। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে এটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। এর আগে একই অভিযোগে 3টি মামলায় শেখ হাসিনাকে 21 বছরের জেল দেওয়া হয়। এই 3 মামলায় তার 2 সন্তান জয় ও পুতুলকেও 5 বছর করে সাজা দেওয়া হয়েছে। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ চলছে এই বিচার কাজ। 2 জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। এর আগে রোববার প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। যদিও অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন ইনু, তবে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালে আনা হয় মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুস্থ করে তুলতে দেশি বিদেশি চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে বলেও জানান রিজভী। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, এবং হাসপাতালের সামনে নেতা কর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয় তাহলে
পরবর্তীতে ডাক্তাররা সিদ্ধান্ত জানাবেন বলে আমরা বিএনপির পক্ষ থেকে জানতে পেরেছি। তবে এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে এসেছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপূর্ণ এবং তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তিনি বারবার একই কথা বলে যাচ্ছিলেন। সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল তাকে আসলে ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে কিনা, কিন্তু তিনি প্রশ্নটি এড়িয়ে গেছেন। তিনি বারবার একই কথা বলছিলেন যে বেগম খালেদা জিয়া খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির নেতাকর্মী সহ যারা দেশবাসী রয়েছেন তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যাতে তিনি এই সংকট থেকে উত্তরণ ঘটে তার এবং সে যাতে খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, এমনটাই কিন্তু আহমেদ আজম খান আমাদেরকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে সার্বক্ষণিকভাবে এখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে তার দিকে লক্ষ্য রাখছেন এবং তার সেবা দিয়ে যাচ্ছেন, তার খেয়াল রাখছেন এবং বেগম খালেদা জিয়ার যাতে কোনো কিছু না ঘটে, অস্বাভাবিক কোনো কিছু, সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রেখে যাচ্ছেন। তারা প্রচুর পরিশ্রম করছেন। বাট তিনি কিন্তু একটা কথাই বারবার বলছিলেন যে বেগম খালেদা জিয়া আসলে খুবই সংকটাপন্ন এবং ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং তিনি বলেছেন যে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশবাসীর কাছে ফিরে আসেন। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনের কাছ থেকে কিন্তু ওই ধরনের কোনো বিবৃতি আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি শামীম, আপনাকে ধন্যবাদ। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশ পুনর্গঠনে বিএনপিকে নির্ভরযোগ্য মনে করছে সবাই। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদের সঙ্গে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বিএনপি। রুডু রফিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান উপলক্ষে রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রেজা কিবরিয়া। বিএনপি এখন যেই নেতৃত্বে আছে এবং যারা আছেন বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়তে পারবে। দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে। বিএনপি যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া আছেন বলে জানান বিএনপি মহাসচিব। দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ ধরনের যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মেধাভিত্তিক প্রযুক্তি নির্ভর মানুষদেরকে নিয়েই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ এবং রাজনীতি বিনির্মাণ করতে চাই। গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। এর আগে রেজা কিবরিয়া গণফোরামের সাধারণ সম্পাদক ও গণ অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
খুলনায় আদালত চত্বরে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সন্ত্রাসীদের গুলিতে সম্রাট নামে এক যুবক আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে নগরের লবণচড়া থানার জিন্নাপাড়া মোড়ে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মুখোশধারী ৩ থেকে ৪ দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে প্রথম গুলিটি তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে কবজিতে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এদিকে রবিবার দুপুরে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে ২ সন্ত্রাসীকে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুর ১২টার দিকে শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন অস্ত্র মামলায় হাজিরা শেষে ফেরার পথে খুলনার আদালত চত্বরের প্রধান ফটকের সামনে নিহত হন। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল প্রত্যাহারের দাবি জানিয়ে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ ছেড়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সকালে প্রায় ১ ঘণ্টার অবরোধে ধানমন্ডি নীলক্ষেত এলিফ্যান্ট রোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ঘোষণার দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেন এবং সড়ক স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেন। সকাল 10:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সড়ক অবরোধ করে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা সড়ক ও রেলপথ অবরোধের হুমকি দেন। নিয়োগ বিধির দাবিতে আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৩৩,০০০ কর্মী। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা জানান, মঙ্গলবার কাজে যোগ না দিয়ে স্ব উপজেলা অফিসে অবস্থান করবেন সবাই। এছাড়া ৬ থেকে ১১ ডিসেম্বর পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পরিবার কল্যাণে পরিদর্শিকা, পরিদর্শক ও সহকারীদের ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে, না হলে ধারাবাহিকভাবে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। দেশের স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে দাম কার্যকর হয়েছে। বিশ্ববাজারে মূল্যের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত মূল্যনীতি অনুযায়ী রোববার এ দাম সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে ১০৪ টাকা, অকটেন ১২২ টাকা থেকে বেড়ে ১২৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বেড়ে ১১৬ টাকা করা হয়েছে। অসহায় ও নিরীহ বেকার যুবকদের টার্গেট করে চাকরি দেওয়ার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু প্রতারক চক্র। অভিযোগ রয়েছে, প্রশাসনকে ফাঁকি দিয়ে পত্রিকা অফিস খুলে তার আড়ালে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার নাম করে লোক ঠকাচ্ছেন প্রতারকরা। চাকরির নামে প্রতারণা নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিক রাত থাকছে দ্বিতীয় পর্ব। উত্তরার আব্দুল্লাপুরের দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা এ অফিস। পত্রিকা অফিসকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়ালে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এ ২ কলেজ ছাত্রীর। অনলাইনে নিউজ দেখে আমি চাকরির আবেদন করছিলাম। ফর্ম করানোর পরে টোটাল ৪৭০০ টাকা আর ফর্মের জন্য ৬০০ টাকা। ১ মাস কাজ করছি, এর মধ্যে আমাকে ১৫০০ টাকা দিচ্ছে ঘুরাইতে ঘুরাইতে, এখন আর কোনো টাকা দিচ্ছে না। ৩ দিন পরে চাকরির জন্য ফোন দিছি, তারপরে বলছে যে এখন হবে না। পরে ২৫ তারিখে হয়ে গেছে গা, তাও দেই না। এখন ১ মাস হয়ে গেছে গা, টাকা দেই না। তাদের অভিযোগের সত্যতা জানতে টিম আলফা লিমিটেড নামের অফিসে যাই আমরা। প্রথম দেখায় পুরোদস্তুর একটি পত্রিকা অফিস। ভিতরে যেতেই দেখা মেলে অপেক্ষারত চাকরি প্রত্যাশীদের। টিম আলফা লিমিটেড নামের এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীই সাংবাদিক। তাই প্রথমে তাদের বাধার মুখে পড়তে হয় আমাদের। তথ্য নিতে যোগাযোগ করি সম্পাদকের সাথে। আপনার কাছে আসতেছে, এসে কথা বলতেছে। এবার তার নির্দেশিত ঠিকানা উত্তরা ৪ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে। ভিকটিমদের নিয়ে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকা অফিস নামের টিম আলফা লিমিটেডের প্রধান কার্যালয়ে আমরা। কথা হয় পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের সাথে। এ দুজনই টিম আলফা লিমিটেডের চেয়ারম্যান ও এমডি। যদি কেউ অভিযোগ করে সাথে সাথে তার প্রাপ্য পাওনাটা দিয়ে দিতে হবে।
চাকরির নামে প্রতারিত 2 শিক্ষার্থীর থেকে নেয়া টাকার বিষয়ে সমাধান দিয়ে কোম্পানির এমডি ও পত্রিকার নির্বাহী সম্পাদক জানান, শ্রম অধিদপ্তরের কলকারখানা বিভাগকে ম্যানেজ করেই করছেন এ ব্যবসা। এটা হচ্ছে ঠিকাদার সংস্থার একটা লাইসেন্স থাকে, হ্যাঁ, যেটা আপনার ইস্যু করা হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। কিন্তু বেসরকারি নিরাপত্তা সেবা আইন অনুযায়ী প্রতিষ্ঠানের নিবন্ধন দেওয়ার এখতিয়ার মেট্রোপলিটন এলাকায় পুলিশের। ডিএমপি বলছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এরকম আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আর যদি তারা চাকরি দেওয়ার নামে কাউকে প্রতারিত করে সেক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যমের নামে এমন প্রতারণার ফাঁদ থেকে অসহায় চাকরি প্রত্যাশীদের রক্ষায় উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। 1 ডিসেম্বর বিজয়ের মাসের প্রথম ও ঐতিহাসিক দিন। 1971 সালের এই দিনে মুক্তিকামী বাঙালির গেরিলা হামলায় অনেক স্থানে পিছু হটে হানাদার বাহিনী। গণহত্যার হিংস্রতা বাড়িয়েও দমাতে ব্যর্থ হয় বীর মুক্তিযোদ্ধাদের। রণাঙ্গনের নায়কদের কাছে 71-এর প্রতিটি ক্ষণ আজও জীবন্ত। সাদিয়া কানিজ জানাচ্ছেন ইতিহাসের সেই উত্তাল সময়ের স্মৃতিগাথা। ডিসেম্বরের প্রথম প্রহর, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম তখন শেষ প্রান্তে। পাক হানাদার বাহিনী বুঝতে পারে পরাজয় অনিবার্য, তাই শুরু করে আরও হিংস্র দমনপীড়ন, চালায় নির্বিচার গণহত্যা। অন্যদিকে মৃত্যু উপেক্ষা করে গেরিলার সাজে লড়ে যায় বাংলার সূর্য সন্তানেরা। 1 ডিসেম্বর গাজীপুরের কালীগঞ্জে হানাদার বাহিনী বাহাদুরশাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামে ন্যাশনাল জুট মিলের কর্মকর্তা ও কর্মচারীদের উপর পৈশাচিক গণহত্যা চালায়। তাতে শহীদ হন 136 জন নিরীহ মানুষ। এদিন মুক্তিবাহিনী সিলেটের শমশেরনগরে আক্রমণ চালিয়ে ট্যাংরাটিলা ও দোয়ারা বাজার শত্রুমুক্ত করে। মূলত 1 ডিসেম্বর থেকেই যুদ্ধ পরিস্থিতি পরিবর্তনের আভাস পাচ্ছিলেন মুক্তিযোদ্ধারা। অপারেশন প্ল্যানিং কমিটির অন্যতম সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করি। আমি নিজে অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে লড়াই করেছি। আমরা গেরিলা কায়দায় যুদ্ধ করাটার প্রশিক্ষিত হয়ে সেই কায়দায় যুদ্ধ করতাম, এবং এটার নিয়ম হলো দীর্ঘস্থায়ী যুদ্ধ, এবং নিজেকে পরিচয় করে কোনোভাবেই যাতে এক্সপোজ না হয় যে এই লোকের হাতে অস্ত্র কোনো সময় ছিল। আমরা তো গেছি এরকমভাবে যে আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে। হ্যাঁ, তা আমরা দেশের জন্য উৎসর্গ করার চিন্তা নিয়েই তো আমরা গিয়েছি। দিনটি মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য কি ভয়াবহ মূল্য দিতে হয়েছে এই জাতিকে। আজকের প্রজন্মের কাছে তাই বিজয়ের মাস শুধু উদযাপন নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখার অঙ্গীকারও। পাক হানাদার বাহিনী যেইভাবে আমাদেরকে বলতো তারা মুক্তি আয়া হ্যায়, মানে মুক্তিকে ভয় পেত, মুক্তিযোদ্ধাদেরকে বলতো মুক্তি, এবং তারা এরকমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে এখন দীর্ঘস্থায়ী যুদ্ধের ভেতরে যাওয়া এইটা সম্ভব হচ্ছে না। এখন আমাদেরকে অল্প সময়ের ভেতরে বিজয় অর্জন করতে হবে। যারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধী তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা কোনোদিনই বরদাস্ত করা হবে না। সেদিন বাংলাদেশ থেকে পাকিস্তানকে সেনা অপসারণের আহ্বান জানান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্যই বিডিআর হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। বলেন, ভারত রাজনৈতিক ও সেনাবাহিনীর কর্মকর্তাদের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটে। রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। এ সময় ক্ষমতা দীর্ঘায়িত করতে বিডিআর হত্যাকাণ্ডকে বিক্রি না করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। নাজমুল হুদার রিপোর্টে থাকছে বিস্তারিত। সালটা 2009 ফেব্রুয়ারির 25 ও 26 তারিখ ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। এতে 57 সেনা কর্মকর্তা সহ হত্যাকাণ্ডের শিকার 74 জন। গত 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন।
প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করে সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ঘটনায় জড়িতদের বিচার না করলে আগামীতেও আরেকটি পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। এই হত্যাকাণ্ড বাস্তবায়ন করার জন্য 3টা এলিমেন্ট আছে। একটা হচ্ছে ফরেন এলিমেন্ট, যেটা ভারতকে বোঝাচ্ছে। কমিশন এটা এভিডেন্সও পেয়েছে, ভারতীয় নাগরিকরা যে তখন উপস্থিত ছিলেন এটাও কিন্তু প্রমাণ প্রেস কনফারেন্সে বলেছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল এলিমেন্ট। পলিটিক্যাল এলিমেন্ট কারা? শেখ হাসিনা, ফাজনুর তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নাম আছে। এবং মৃত্যুর হুমকি বলুন এবং একটা নারীকে লাঞ্ছনা করার হুমকি বলুন, এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি, সাইবার বুলিং ইত্যাদি, এরকম অগণিত কিছু অগণিত প্রমাণ আমাদের হাতে আছে। বিগত 15 বছর বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা কথা বলেছে তারাই গুম খুনের শিকার হয়েছে মন্তব্য করে তারা বলেন, এখনও 3 জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই 16 বছর কেউই কথা বলতে পারেনি। যারাই কথা বলেছে তারা কোনো না কোনোভাবে গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। সিকিউরিটি থ্রেট মূলত 3টা জায়গা থেকে আসে। যখন কিনা সরকার পতন হলো খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু এর পেছনে ছিল, মূল ষড়যন্ত্রকারী যারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে, তো তাদের তরফ থেকে সবসময় এক ধরনের সিকিউরিটি থ্রেট এসছে। আমাদের সঙ্গে ওই ডিসএগ্রিমেন্টটা বিডিআর জওয়ান আছে, বিডিআর জওয়ান এবং তাদের পরিবারবর্গের থেকে আছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট দ্রুত জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। নাজমুল হুদা, RTV, ঢাকা। অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হলো ভ্রমণ পিপাসুদের। সোমবার থেকে শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল। মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 3টি জাহাজে গেছে 1200 পর্যটক। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। নিয়ম মেনে আগামী 2 মাস প্রতিদিন 2000 করে পর্যটক দ্বীপটিতে যেতে ও রাত্রি যাপন করতে পারবেন। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। নীল জলরাশি আর মুগ্ধতায় মোড়ানো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হচ্ছে দ্বীপটি। সোমবার সকাল থেকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে শুরু হয়েছে জাহাজ চলাচল। দ্বীপটিতে যেতে ভোর 5টা থেকে জাহাজে ওঠার জন্য ঘাটে লাইন ধরেন পর্যটকরা। প্রথম দিন 3টি জাহাজে সেন্ট মার্টিনে গেছেন 1200 পর্যটক। সমুদ্রের নীল জলরাশি, প্রবাল আর শীতের হিম হাওয়া সবকিছু মিলিয়ে রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। 10টি মাস প্রতীক্ষায় ছিলাম যে আমরা আসলে কবে সেন্ট মার্টিন যাব। আমি আমার 4 জন কলিগ সাথে নিয়ে আমরা সেন্ট মার্টিনের মধ্যে যাচ্ছি। আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি। অনেক 1 বছর পর মনে হয় খুলছে, আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি লাগছে। এতদিন পরে যেহেতু খুলেছে, অনেক বেশি পর্যটক, সবাই মিলে আনন্দ করব। আমরা সবাই যাতে পলিথিন ব্যবহারের ব্যাপারে বা প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে সচেতন হই। পর্যটকদের হয়রানি, অতিরিক্ত রুম ভাড়া সহ যে কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা। একটা ডিসিপ্লিন মানা, আপনাকে একটা নিয়ম নীতি মানা, এই নিয়ম নীতি মেনেই সবাই যাচ্ছে এবং অল আর হ্যাপি। তবে এই একটা জায়গাতে আমরা খুবই সিরিয়াস, সেটা হচ্ছে আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কড়া নজরদারির হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। সরকার যে পরিবেশ রক্ষার জন্য পর্যটকদের 12টি নির্দেশনা দিয়েছে পর্যবেক্ষণ করার জন্য, এই অংশে এবং সেন্ট মার্টিন অংশে ভলান্টিয়ার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদারকি অব্যাহত আছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিন যেতে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করতে হবে। সুলাইমান কবির, RTV। বিশ্বশান্তি, মানব কল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠার আহ্বানে 29তম আন্তর্জাতিক সর্বধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশের এই প্রার্থনার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ SY রামাদান এবং ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত কেভিন স্টুয়ার্ট রাভেল সহ বিভিন্ন দেশের কূটনৈতিক, ধর্মীয় নেতারা প্রার্থনা সভায় অংশ নেন। এ সময় বক্তারা বলেন, কোনো ধর্মই সন্ত্রাসবাদ বা সহিংসতাকে সমর্থন করে না। সব ধর্মের মানুষের পারস্পরিক সম্মান ও সহানুভূতি পারে বিশ্বে স্থায়ী শান্তি নিশ্চিত করতে।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।